ওয়েলকাম ব্যাক টু সুস্মিতাস ভাইব স্টেশন। আগের পর্বে আমরা দেখেছিলাম 10 বছরের ছোট্ট পদ্মজা আর হানিফ মামার ঘরে অবরুদ্ধ। দরজার ওপাশে ওত পেতে থাকা এক পৈশাচিক সত্য আর পদ্মজার সেই করুণাকুতি। মামা, দরজা খুলে দাও। আজ এই গল্পের শেষ পার্ট অর্থাৎ পার্ট 3-তে আমরা জানবো সেদিন সেই বদ্ধ ঘরে ঠিক কি ঘটেছিল। পদ্মজা কি পেরেছিল সেই অন্ধকার থেকে নিজেকে রক্ষা করতে? চলুন তো ফিরে যাই পরের পার্টে। আমি পদ্মজা, পর্ব 2, লেখিকা ইলমা বেহরুজ। কেন, আমি তোরে যাইতে কইছি? হানিফের কর্কশ কণ্ঠের ধমকে পদ্মজা ভয় কেঁপে উঠল। তার চোখ বেয়ে জল পড়তে থাকে। হানিফ পদ্মজাকে জোর করে কোলে তুলে নেয়। পদ্মজা কাঁদছে, তার খুব ভয় লাগছে। বারবার বলছে, মামা আমি বাড়ি যাব। হানিফের তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। বাড়িতে কেউ নেই। বৃদ্ধ সৎ বাবা কানে শুনে না। পদ্মজা হানিফকে কিলঘুষি দিতে থাকে, সেই সাথে জোরে জোরে কান্না শুরু করে। এভাবে কাঁদলে পাশের বাড়ি যে কেউ চলে আসবে। হানিফের রক্ত টকবক করছে উত্তেজনায়। সে দ্রুত ওড়না দিয়ে পদ্মজার মুখ হাত পা বেঁধে ফেলল। পদ্মজার দু চোখের পানি হানিফের চোখে লাগেনি। হানিফ ভীষণ আনন্দ পাচ্ছে, পৈশাচিক আনন্দ পাচ্ছে। সে সিগারেট জ্বালায়। খুব আনন্দ হলে তার সিগারেট টানতে ইচ্ছে হয়। সিগারেট টানতে গিয়ে মাথায় আসে নৃশংস ইচ্ছা। নাক মুখ দিয়ে ধোয়া উড়িয়ে সিগারেট 2 আঙুলের মাঝে রেখে পদ্মজার বাম পায়ের তালুতে চাপ দিয়ে ধরে রাখে। পদ্মজা হাউমাউ করে কেঁদে উঠল। হেমলতা 2 হাত শক্ত করে মেয়েকে বুকের সাথে জড়িয়ে ধরে। পদ্মজা কাঁদতে কাঁদতে বলল, আম্মা, তখন আমার খুব কষ্ট হচ্ছিল। আমার দমটা বেরিয়ে যাচ্ছে মনে হচ্ছিল। আমি তোমাকে খুব ডাকছি, আম্মা, তুমি আসোনি। পদ্মজার কথাগুলো হেমলতার বুক রক্তাক্ত করে দেয়। এ যেন 1971 সালে পাকিস্তানিদের নৃশংসতা। নিজের চোখে তিনি দেখেছেন পাকিস্তানিদের নিষ্ঠুরতা। হানিফ আর তার দেখা অত্যাচারী পাকিস্তানিদের মধ্যে কোনো তফাৎ নেই। হেমলতা নির্বাক বাকরুদ্ধ। শুধু অনুভব হচ্ছে তার বুকে পড়ে আদুরে পদ্মজা হাউমাউ করে কাঁদছে। সর্বাঙ্গ যেন কাঁপছে। হানিফকে ক্ষতবিক্ষত করে দিতে হাত নিষ্পিস করছে। সেদিন একটুর জন্য পদ্মজা ধর্ষণ হয়নি। বাড়িতে সবাই ফিরে এসেছিল। পদ্মজা পোড়া স্থানে যন্ত্রণা সহ্য না করতে পেরে অচেতন হয়। বাকিটুকু আর পদ্মজাকে বলতে হয়নি। হেমলতা জানেন। পদ্মজার গা কাঁপিয়ে জ্বর আসে। 21 দিন বিছানায় ছিল। ততদিনে হানিফ দেশ ছেড়ে চলে যায়। পদ্মজা ভয়ে লজ্জায় ঘটনাটি কাউকে বলেনি। পায়ের পোড়া দাগ দেখে যখন হেমলতা প্রশ্ন করেছিল, পা এভাবে পুড়ল কি করে, পদ্মজা সহজভাবে জবাব দিয়েছিল, চুলার কাছে গিয়েছিলাম, চুলার লাকড়ির আগায় পা লাগছিল। কথাটা পদ্মজা সাজিয়ে রেখেছিল, সাথে অনেক যুক্তি। তাই মিথ্যে বলতে একটু কাঁপেনি। পুরো ঘটনাটা পদ্মজার বুকে তাজা হয়ে আছে। এই 6 বছরে লুকিয়ে কতবার কেঁদেছে সে, সবসময় চুপচাপ ছিল। কিন্তু আজ হেমলতার খুব আফসোস হচ্ছে, নিজেকে অপরাধী মনে হচ্ছে। তিনি ভেবেছিলেন তার 3টা মেয়ে তার কাছে খোলা বইয়ের মতো, চাইলেই পড়া যায়। বিশেষ করে পদ্মজাকে। বাড়ির পেছনে নদী বুক দিয়ে তত্তর করে বয়ে যাওয়া স্বচ্ছ টলটলে পানির মতো মনে হতো, যার জীবনে অস্বচ্ছ বলতে কিচ্ছু নেই। সবই সাদামাটা, সৎ সরল। অথচ পদ্মজার জীবনেই কত বড় দাগ জল করে জ্বলছে। কত বড় ঘটনা লুকিয়েছিল। মেয়েরা কথা লুকিয়ে রাখার সীমাহীনতা ক্ষমতা নিয়ে জন্মায়, কথাটি নিজের মেয়েদের ক্ষেত্রেই মাথায় আসেনি। পদ্মজা শান্ত হলে হেমলতা বললেন, পাটা দেখি। পদ্মজা বাপা বিছানায় তুলল। হেমলতা পদ্মজার পা কোলে নিয়ে পোড়া দাগটা দেখেন মনোযোগ দিয়ে। রক্ত টকবক করে ওঠে। রন্ধ্রে রন্ধ্রে হিংস্রতা যেন লুটোপুটি খাচ্ছে। এই পোড়া দাগ হানিফের রক্ত দিয়ে মুছব। কথাটি কত সহজ করে বললেন হেমলতা। তবুও পদ্মজা কেঁপে উঠল। কি যেন ছিল কথাটিতে। শরীরে পশম দাঁড়িয়ে পড়ে। হেমলতা বারান্দার রুম
থেকে বড় ঘরে ঢুকেন। মিনিট কয়েক পর রামদা ছুরি হাতে নিয়ে উঠানে যান। উঠানের একপাশে শক্ত পাথর আছে। ছুরিটা পাথর ঘষতে ঘষতে পাথর গরম হয়ে আগুনে স্ফুলিঙ্গ দেখা দেয়, মানে ধার হয়ে গেছে। পদ্মজা বারান্দা থেকে দেখছে, অজানা আশঙ্কায় তার বুক কাঁপছে। হেমলতা বারান্দা পেরিয়ে রুমে ঢুকতে যাবে, তখন পদ্মজা উৎকণ্ঠিত গলায় ডাকল, আম্মা, আন্নার চাচার এক মেয়ে নিখোঁজ, শুনেছিস তো বড়দের মুখে? সেই মেয়ের ধর্ষক হানিফ। ধর্ষণের পর পুঁতে ফেলেছে। অলন্দপুরে এই একটা মানুষই এতটা নৃশংস। আমি তখন ঢাকা পড়তাম। আমি এসে জানতে পারি ঘটনা। আম্মার অনুরোধ আর কান্নায় আমি সেদিন মুখ খুলিনি। এত বড় পাপ চেপে যায়, সেই শাস্তি আমি ধীরে ধীরে পাচ্ছিলাম। আজ পুরোপুরি পেয়ে গেলাম। আমার পাপের শাস্তি শেষ হয়েছে। হেমলতা শেষ করে জায়গা ত্যাগ করেন। কি ধারালো প্রতিটি বাক্য! হেমলতার মুখ দিয়ে যেন আগুনের স্ফুলিঙ্গ বের হচ্ছে। পদ্মজার মস্তিষ্ক শূন্য হয়ে পড়ে। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এখানেই শেষ করছি। তবে যাওয়ার আগে কিছু কথা। প্রথমত, আজ মাদার্স ডে, তাই এই বিশেষ দিনে সকল মায়েদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের এই ভিডিও রবিবার আপলোড করলাম। আর একটি বিশেষ ঘোষণা, আমার কলেজের এক্সটার্নাল এক্সাম থাকায় আগামী সপ্তাহে আমি কোনো বড় ভিডিও দিতে পারছি না। তবে পরীক্ষা শেষ করেই আবার নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে ফিরব। আপনারা আমার জন্য প্রার্থনা করবেন যেন পরীক্ষা ভালো হয়। আর হ্যাঁ, আপনি যদি নতুন ভিউয়ার্স হন কিংবা শ্রোতা হন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো খুবই শীঘ্রই দেখা হচ্ছে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।